নমস্কার, আপকে আদালতে আপনাদের স্বাগত। আপকে আদালতে আজ এক সেন্সেশনাল মোকদ্দমা শুরু করতে চলেছি। আপকে আদালতে এমন একজন ফিল্ম স্টার যিনি অ্যাকিউজড, যার বিরুদ্ধে সাট্টা খেলার অভিযোগ আছে। এমন এক ফিল্ম স্টার যার বিরুদ্ধে এক ক্রিকেট স্টারকে এক বারগার্লের কাছে নিয়ে যাওয়ার অভিযোগ আছে। এক এমন ফিল্ম স্টার যার বিরুদ্ধে বারগার্লের সঙ্গে লিঙ্ক আপ আছে বলে অভিযোগ রয়েছে। এমন এক বারগার্ল যে এখন পুলিশের হেফাজতে। আসছেন আজকের বিশেষ অতিথি, फिल्म स्टार आदित्य पंचोली आपकी अदालते हाजिर हो। আপকে আদালতে আজকের এই সওয়াল জবাব শুরু করার আগে আজকের জাজ আইবির ফরমার ডিরেক্টর অরুণ ভগতের অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। আদালতের তরফ থেকে আপনাকে অনুমতি দিলাম, আপনি মোকদ্দমা শুরু করুন। আপকে আদালতে প্রথম অভিযোগ আদিত্য পঞ্চোলির বিরুদ্ধে। आपकी अदालते फिल्म स्टार आदित्य पंचोलिर বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি ক্রিকেটের বেটিংয়ে জড়িয়ে আছেন। আদিত্য পঞ্চোলি স্যার, এই কথা কি সত্যি যে দীপা বার মুম্বাইয়ের খুব নামি দামি একটা বার, ওখানে মেয়েরা ডান্স করে, আপনি সেখানে রেগুলারলি যান? ভালো কি খারাপ সেটা তো বলতে পারবো না, বার তো বারই হয়, কিন্তু সেখানে আমি রেগুলারলি যাই দেখুন, না। অভিযোগ এইটা যে আপনি যখন ওখানে গেছেন তখন শ্রীলঙ্কার ক্রিকেটার মুরলিকে সঙ্গে নিয়ে গেছেন, আর মুরলিকে সেখানে এক বার গার্ল তারান্নুমের সাথে ইন্ট্রোডিউস করান। একদম মিথ্যে কথা। আমি মুরলিকে অবশ্যই নিয়ে গেছিলাম। মুরলি আর আমি ডিনার করছিলাম, আমাদের এক কমন ফ্রেন্ড আলাপ করায়। মুথাইয়া মুরলীধরনের সঙ্গে কে না আলাপ করবে? আমি তো ক্রিকেটের ছোটবেলা থেকেই ফ্যান, আমি সব ক্রিকেটারের ফ্যান। আমি মুরলির খুব বড় ফ্যান আমি। তো আপনি মুরলিকে আগে থেকেই চিনতেন? না, একদমই নয়। ওই রাতেই মুরলির সঙ্গে আলাপ হয়। আমরা রেস্টুরেন্টে বসে সি ফুড এসব খাচ্ছিলাম, ও খেতে চেয়েছিল। আমার বন্ধুর রেস্টুরেন্ট আছে, আমি বললাম হরিশের রেস্টুরেন্টে গিয়ে বসে সি ফুড খাবো, তোমার পছন্দসই হবে। হ্যাঁ, সবকিছু আমি অ্যারেঞ্জ করি। তো ওখানে বসে মুরলি বলে, আরে বন্ধু, শুনেছি মুম্বাই অনেক বারটার আছে, ডান্স বার। না, তখন আপনি বললেন যে আমি তো সব বারই চিনি, না চলুন না আমার না, সাথে। আমি আমি এরকম বলিনি। আমি বারবার এটা বলছি, আমি এমন বলিনি। ওই বলেছিল আমাকে বারে নিয়ে যাও, যেহেতু এই বার আমার বন্ধুর, বলি যে চলো আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। তো ওখানে ফোন করি যে ভাই আমি এখন আসছি, মুরলিও আসছে, তো আমাদের একটু বসার ব্যবস্থা ওখানে ভালো করে দিও, সব দেখে দিও। ক্রাউড খুবই থাকে, লোকে পয়সা ওড়ায়। আমরা ওখানে যাই, স্যার আমাকে লোকেরা চিনে ফেলে, মুরলিকে চিনতে ওদের 2-3 মিনিট লেগে যায়। আর যেই ওরা মুরলি আর আমাকে একসাথে দেখে, অমনি গোটা বারে যত মেয়ে ছিল নিজের কাস্টমারের সামনে নাচছিল যারা, তারা সবকিছু ছেড়ে আমাদের সামনে চলে আসে। আর যত কাস্টমার ছিল নাচ দেখছিল, হয় না ওই মদ খেয়ে যা হয়ে থাকে আর কি বারে আর কি, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, বারে কোনো অশ্লীলতা হয় না, উলঙ্গ নাচ এসব হয় না, ওরাও আমাদের ঘিরে ধরে। আর জানি না মুরলির ভেতরে কি হয়েছিল, আর হিন্দি গানের এত বড় ফ্যান ও নাচতে থাকে, আর পাবলিকও আমাদের সঙ্গে নাচতে থাকে। আমি একটু নাচিনি, আমি নাচতে পারি না। না, আমি ওখানে ড্রিঙ্ক করিও নি। আর যেমনটা কাগজে লিখেছে, মিডিয়ায় এসেছে যে ওখানে লাখ টাকা ওড়ানো হয়েছে, আমি ওখানে তো আমার পকেটে হাতটুকু একদম ঢোকাই। সোজা প্রশ্ন যে আপনি ওখানে তারান্নুম নামের এক বার গার্ল, যার ঘর থেকে পুলিশ 22 লক্ষ টাকা পেয়েছিল, যাকে পুলিশ হেফাজতে নিয়েছে, যার ইন্টারোগেশন চলছে, তার সঙ্গে আপনার দেখা হয়েছিল না? আরে আমি তো জানি না তারুণ্যম ঠিক কে। ও হবে হয়তো, ওখানে কাজ করে থাকলে হবে সেই রাতে, কিন্তু আমি কারোর সঙ্গে, আমি সেটাই বলতে চাইছি না, আমি ওখানে একটা ড্রিঙ্ক নিয়েছি, না টাকা উড়িয়েছি, না আমি কাউকে অটোগ্রাফও টুকুও দিয়েছি। মুরলির ইচ্ছে ছিল ওখানে অনেকক্ষণ বসার, কিন্তু ও আসলে রিল্যাক্স করতে চাইছিল, এখানে চিকিৎসার জন্য এসেছিল, কিন্তু 15 মিনিটেই পাবলিক বসতেই দেয়নি আর কি। 15 মিনিট আমরা বেরিয়ে আসি। অভিযোগ তো এটাই রয়েছে যে ওখানে বারে আপনি মুরলির পরিচয় তারান্নুমের সঙ্গে করান, আর তারপর থেকে ক্রিকেট বেটিং এর কাজ শুরু হয়। একদম ভুল স্যার। তারন্নুমের সঙ্গে আমি মুরলির কেন আলাপ করাবো? আমি কোনো দালাল নাকি তারন্নুমের? হ্যাঁ, আমি কোনো মিডলম্যান নাকি? এটা আমার সম্মান, এটা আমার পরিবারের সম্মান। এটা মিডিয়া বলছে যে আমি তারান্নুম আর মুরলিকে আলাপ করিয়ে দিয়েছি। আরে ভাই, মুরলি আর তারান্নুম তোমরা যা করার করো, একটা ম্যাচ ফিক্স করে দাও আর তার থেকে টাকা আমাকে দাও। এটা আমার কাজ নাকি? অভিযোগ তো এটাই স্যার। না, অভিযোগ তো যা ইচ্ছে করা যায়। অভিযোগ তো আজ আমি যা ইচ্ছে করতে পারি। ভাই, আপনি ওসামা বিন লাদেনের লোক, তাতে কি আপনি ওসামা বিন লাদেনের লোক হয়ে যাবেন?
আদিত্য স্যার, মুম্বাই পুলিশ সাংবাদিক আর মিডিয়াকে এটা বলেছে যে আদিত্য পাঞ্চোলি মুরলিকে ইন্ট্রোডিউস করেছে তরন্নুমের সঙ্গে, আর তরন্নুম তো স্বীকার করেছে যে আমি বেটিং এ ইনভলভ ছিলাম। তারান্নুমের স্টেটমেন্ট আপনি দেখুন, পুলিশ কিভাবে বলছে। তারান্নুমের স্টেটমেন্ট যা আছে, বুঝলেন, স্টেটমেন্টে পুলিশকে আমি খুব সম্মান করি, পুলিশকে আমি সম্মান করি, ভয়ও পাই, আর সব মানুষের ভয় পাওয়া আর সম্মান করাই উচিত। তারান্নুম নিজের স্টেটমেন্টে এটা বলেছে, না আমি আদিত্য পাঞ্চোলিকে চিনি, ও প্রেসেও বোধহয় কোথাও টিভিতে দেখায়, যে আমি কিছু দেখিনি টিভিতে, যদিও এত ঝামেলায় ছিলাম আমি কোথাও কিছু দেখিনি, বোধহয় কোথাও বলেছে না আমি আদিত্য পাঞ্চোলিকে চিনি, না মুরলিকে চিনি। আর বোধহয় আজ মুরলিরও স্টেটমেন্ট এসেছে, রিটেন স্টেটমেন্ট এসেছে, আমি ওখানে গেছিলাম, আদিত্য পাঞ্চোলিকে একবারই দেখেছিলাম, যেটা আমি কবে থেকে বলছি, ও সেটাই বলেছে, একবারই দেখা হয়েছে। আর না আমি তারান্নুমকে চিনি। মুরলি সম্পর্কে একটা কথা বলতে চাই, আমি মন খুলে বুক ঠুকে বলতে চাই, আমি ওর সঙ্গে 2 ঘন্টা কাটিয়েছি, আর আমার এটা লেগেছে ওকে দেখে যে নিজের দেশের এক সৈনিক, হিজ আ সোলজার, ও নিজের দেশকে কখনো ঠকাতে পারে না। এটা আমার পার্সোনাল ফিলিং, মানে ভেতরের ব্যাপার কি সেটা পুলিশ জানবে, আইসিসি জানবে, যে অথরিটি আছে তারা জানবে, যে আমার মনে হয়েছে আমি সেটাই বলেছি। আচ্ছা, এটা বলুন, সেদিন আপনার মুরলির সঙ্গে দেখা হয়, তারপর আপনার মুরলির সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? তারপরে আজ পর্যন্ত স্যার দেখুন, যখন মোবাইল ফোন আসে আমাদের মুম্বাইয়ে, ঠিক আছে, তবে থেকে আমার এটাই নাম্বার, না আমি আমার নাম্বার মুরলিকে দিয়েছি, না মুরলির নাম্বার আমি নিজে নিয়েছি, না তারপরে আমি মুরলিকে দেখেছি। মুরলি তো আজ আমাকে মনে করবে, যখন এই স্টেটমেন্টটা দিচ্ছিল, না। আরে আদিত্য পাঞ্চোলি নামে কোনো মানুষ, কোনো অ্যাক্টর আছে যার সাথে আলাপ হয়েছিল। ও ভাবছে যে কোথায় ফাঁসিয়ে দিয়েছে আমাকে আদিত্য পাঞ্চোলি। আমি বারবার এটা বলছি, আমি আবার বলছি যে মুরলি যেতে চেয়েছিল বারে, হ্যাঁ, যদি আমি শ্রীলঙ্কা যাই আর আমি বলি মুরলি বন্ধু আমায় কোনো ভালো ডিস্কোতে নিয়ে চলো বন্ধু, আমি নাচ গান মজা করতে চাই, তো মুরলি নিয়ে যাবে না? তাই আর আপনি ও ছিল অতিথি, ওকে সঙ্গ দিচ্ছিলাম, অ্যান্ড ওটা কোনো এমন জায়গা থোড়েই যে ভাই সার্টেন লোকই যেতে পারে, সার্টেন লোকই যেতে পারে না, যে কেউ যেতে পারে। যদিও আমায় বলতো যে আমাকে মন্দির নিয়ে চলো, ওকে তো মন্দিরে নিয়ে যেতাম। তো আজ আপনার মনে হচ্ছে যে আপনি মুরলির জন্য এতে ফেসে গেছেন। আমি মুরলির দুসরা হয়ে গেছি। আপনি আমাকে এটা বলুন যে তরন্নুমের সাথে আপনার কতবার দেখা হয়েছে? তরন্নুমকে আমি লাইফে কখনো দেখিনি। আমি একটা কথা বলতে চাই, মুম্বাই পুলিশ, ভারতীয় পুলিশ খুব ভালো, তারা নিজের কাজ ভালোই করবে। আমি একটা কথা বলবো, এই আদালত জনতাকে, আর এই মেসেজ জানি না কারা কারা দেখছে, সবাইকে, যে যেদিন ম্যাচ হয় 5 বছরের রেকর্ড দেখে নিন ম্যাচের, তো ঠিক আছে, তো তারিখ সবার জানা আছে যে 11 তারিখে ম্যাচ ছিল ইন্ডিয়া পাকিস্তানের, ফের জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া হয়েছিল। ক্যালেন্ডার দেখে নিন আপনারা, 5 বছরের, আর ওই 5 বছরে যেদিন ক্রিকেট ম্যাচ ছিল সেই দিনের তরন্নুমের স্টেটমেন্ট মিলিয়ে নিন, যত ইনকামিং কল আছে, যত আউটগোয়িং কল আছে, পরিষ্কার বোঝা যাবে তাতে যে এতে কে কে ইনভলভ আছে। আর একটা রেকর্ড দেখান যে তরন্নুমের ফোন থেকে আমি ফোন পেয়েছি, অথবা আমি কখন ওকে ফোন করেছি। আমি ওর মুখই দেখিনি, আর শুনেছি নাকি খুব সুন্দরী। তো আপনি দেখতে চান? হ্যাঁ, অবশ্যই দেখতে চাই। আপনার যদি ওনাকে দেখতে হয় তাহলে পুলিশ স্টেশন যেতে হবে। দেখুন, আমি শুনেছি ওকে গ্রেফতার করা হয়েছে। যা বিচার হবে পুলিশ ডিসাইড করবে, এই দেশের ল ডিসাইড করবে ও কতটা ইনভলভড আছে কি না আছে কি নেই, আমার জানা নেই। আরেকটা কথা, মিডিয়া যে ওই আদিত্য পাঞ্চোলিকে পুলিশ সমন পাঠিয়েছে। আরে বন্ধু, লেখার আগে খোঁজ তো নাও। পুলিশ পাঠাতে পারে না, পুলিশ ডেকে পাঠাতে পারে। পুলিশ আমাকে উঠিয়ে আর কি, মানে পুলিশ স্টেশনে নিয়ে আসতে পারে, ওরা কিন্তু সমন পাঠাতে পারে না। সমন ইস্যু হয় কোর্টে, আর সেটাও কেস রেজিস্টার হওয়ার পরে। না বুঝে না ভেবে আপনারা মিডিয়ার এত পাওয়ার, মিডিয়াকে আমি খুব সম্মান করি। মিডিয়া আর আমরা হ্যান্ডস ইন গ্লাভ, ওদের ছাড়া আমরা বাঁচবো না, আমাদের ছাড়া ওরা বাঁচবে না। ওদের হট নিউজ চাই, আর আমি সফট টার্গেট ওদের। আপনি তো প্রায়ই হট নিউজ দিয়ে থাকেন মিডিয়াকে। এই কথাটা ওনার একদম সত্যি। দেখুন, যে ভুল আমি আজ পর্যন্ত আমার লাইফে করেছি, আজ কি আদালতে জজ সাহেবের সামনে, এখানে আমাদের দর্শকদের সামনে, আমার ফ্যামিলির সামনে, আর যে লোকেদের সঙ্গে আমি ভুল কাজ করেছি, আমি হাত জোড় করে ক্ষমা চাইছি যে যা আমি ভুল করেছি। আদিত্য পাঞ্চোলি স্যার, সবে তো শুরু হয়েছে মোকদ্দমা, ক্ষমা চাওয়ার অনেক সুযোগ পাবেন আপনি।
আমরা একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর আদিত্য পাঞ্চলের বিরুদ্ধে জনতার মোকদ্দমা চলতে থাকবে। আপকি আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে জবাব চাইছি ফিল্ম স্টার আদিত্য পাঞ্চলির কাছে। আপকি আদালতে ফিল্ম স্টার আদিত্য পাঞ্চলির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি পুলিশের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। আদিত্য পাঞ্চলি স্যার, যদি কাগজ পড়েন তাতে লেখা আছে যে মুম্বাইয়ের পুলিশ আপনাকে খুঁজছে, আর আপনি এখানে আপকি আদালতে বসে আছেন। স্যার, মুম্বাইয়ের পুলিশ যদি চায়, আমি তো খুব ছোট জিনিস, ওরা দাউদ ইব্রাহিম সাহেবকেও ধরে নিয়ে আসতে পারে। মুম্বাই পুলিশ থেকে কেউ বাঁচতে পারে না, আর পুলিশ সারা দুনিয়ার পুলিশ থেকে কেউ বাঁচতে পারে না। যদি পুলিশ চায় তো এইভাবে 1 মিনিটের কাজ আদিত্য পাঞ্চলিকে হাতকড়া পরিয়ে ঢুকিয়ে দেবে। দেখুন, আজকের খবরের কাগজে ছেপেছে, সেখানে লিখেছে আদিত্য পাঞ্চলি পুলিশ স্টেশনে গেছেন, ক্রাইম ব্রাঞ্চে। উনি গাড়িতে বসেছিলেন, উনি যেই দেখেন অনেক মিডিয়ার লোক আছে ওখানে, টিভির লোক আছে, তখন আবার নিজের বাড়ি ফিরে যান। কেন আমি পুলিশ স্টেশন, আমি কারো ফোন পাইনি, কোনো সামান আসেনি। প্রেসের ফোন আসা শুরু হয়ে গেছে 5:05 থেকে, যে ভাই আপনি পুলিশ স্টেশন যাবেন। আমি বলি আমি পুলিশ স্টেশন যাচ্ছি না। ঠিক আছে, তো আমাকে তো কেউ ডাকেনি। আমি তো চাই পুলিশ আমাকে তাড়াতাড়ি ডাকুক আর দেখুক যে আর সুবিচার করুক আমার সাথে। যদি আমি দোষী হই, 100% আমার শাস্তি হওয়া উচিত, কারণ সেটা একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে সারা দেশের কাছে, ঠিক আছে, দেশের যুব সমাজের কাছে, যে এমন ভুল কাজ যে করে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। আর না করলে যত তাহলে আমি দোষী না হই, তাহলে যত সম্মান আমি পুলিশদের করি ততটাই পুলিশকেও আমাকে করা উচিত, আর ওদের বলা উচিত যে ইয়েস, হি ইজ নট ইনভলভড। আপনি বারবার এটা বলছেন যে আমি ইনভলভ নই, আপনি বারবার এটা বলছেন যে আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে, কিন্তু ক্রমাগত 1 সপ্তাহ ধরে কাগজে, টিভি চ্যানেলে আপনার খবর স্রেফ এই জন্য ছাপা হচ্ছে যে আপনাকে দেখানো হচ্ছে যেহেতু আপনার ওপর এই অভিযোগ এসেছে। স্যার, আমি খুব অপমানিত বোধ করছি। স্যার, আমি যা যা করেছি আজ পর্যন্ত, অনেক কিছু করেছি, যবে থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি আমি অনেক ভুল কাজ করেছি, সে সব মানুষই করে। স্যার, আমি পাবলিকের সামনে পুরোপুরি খোলা, ঠিক আছে, একদম আমাদের আসল রূপ, যা কিছু আমরা করি, সে আমরা হাঁচি অথবা রেস্টুরেন্টে খাবার খাই, কারোর সঙ্গে ঝগড়া করি বা কারোর সঙ্গে প্রেম করি, অথবা বউকে বাইরে নিয়ে যাই বা বাচ্চাদের সাথে খেলি, সবকিছুরই ফটো তোলা হয়, আর আমরা থাকি একটা ট্রান্সপারেন্ট জগতে বাস করি। বাট যারা এখন আঙুল তুলছে তাদের নিজেদের জীবনের দিকে দেখা উচিত যে ওরা নিজেরা উলঙ্গ কিনা। কাপড়ের নিচে সবাই উলঙ্গ, কিন্তু ভুল কাজ কে করে না। কিন্তু কিছু কারণ তো থাকবে না যে আপনার সম্পর্কে এসব লেখা হচ্ছে বারবার। স্যার, এটা তো শুরু থেকে আমার ইমেজ বানিয়ে দিয়েছে প্রেস। আমি আপনাকে এমন পুরনো কথা বলবো, আপনিও অবাক হয়ে যাবেন। এরা চায় যে আমার ইমেজ অ্যাংরি ইয়াং ম্যান হয়ে থাকুক। এরা স্ক্রিনে আমাকে অ্যাংরি ইয়াং ম্যান হতে দেয়নি, রিয়েল লাইফে অ্যাংরি ইয়াং ম্যান বানিয়ে দিয়েছে। অ্যাংরি ইয়াং ম্যান আজ দেখুন কোথা থেকে কোথায়, আর আমার কি অবস্থা দেখুন। এই ইমেজ ওরা বানিয়েছে, আর ওরা এই ইমেজ বাঁচিয়ে রাখার জন্য বারবার আমাকে ভিলেন বানিয়ে যাচ্ছে। আমার অপরাধটা কি? আমার উপর কি কোনো টাটা কেস চলছে? বলুন, আমার উপর কোনো টাটা কেস চলছে কি? বলুন, আমি কখনো নার্কোটিক্স নিয়েছি? কখনো নার্কোটিক্স নিতে গিয়ে ধরা পড়েছি? আমি কোনো সরল অসহায় প্রাণীর হত্যা করেছি? আমার বিরুদ্ধে কেসটা কি? পার্কিং, এটার ওটার, এ তো কারোর সাথেই হতে পারে, তাই না? সাধারণ মানুষের সাথে হতে পারে। দেখুন, প্রতিবার যখন অন্য কেউ করে তখন কিন্তু বাবা, ও ভোলা, ও সরল, আর যখন আদিত্য পাঞ্চলি করে তখন দাউদ ইব্রাহিম হয়ে যায়। আইনের চোখে সবারই এক হওয়া উচিত, আর আইনের চেয়ে বড় কেউ নয় স্যার। আর আইনে এটা লেখা আছে যে যতই হাজার অপরাধী ছাড়া পাক, কিন্তু একজন নির্দোষেরও যেন ফাঁসি না হয়। আইনের প্রথম পাতাতেই লেখা আছে। কিন্তু যেভাবে আপনি জনতার সামনে জবাব দিচ্ছেন, আপনি পুলিশের কাছেও যেতে পারতেন। স্যার, আপনার হাতে ডান্ডা নেই, পুলিশের হাতে ডান্ডা থাকে, ঠিক আছে? পুলিশের সামনে যদি আমি এমন উঁচু স্বরে কথা বলি, অন্য কোনো কেসে আমাকে ভেতরে ঢুকিয়ে দেবে ওরা। আপনাকে পুলিশ কখনো ধমকেছে কি? স্যার, আপনাকে আমি এমন কথা বলবো, আমি কেঁদেছিলাম, পরে 2 ঘন্টা কেঁদেছিলাম আমি। স্যার, আমি আইপিএস অফিসারের কেবিনে গেছি পার্কিং কেসের পর, তারান্নুম কেসে নয়, পার্কিং কেসের পরে। ওর রুমে গেছি, উনি তখন উর্দিতে ছিলেন, ইউনিফর্ম পরেছিলেন। সাহেব, আমি খুব সম্মান করি আর লাইফ টাইম করে যাব স্যার। আমি ওনার কাছে যাই, বলি স্যার আমি আদিত্য পাঞ্চলি,
আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। আর আপনি আপনার অফিসে কম্প্রোমাইজ করিয়ে দিন প্লিজ, কারণ যদি আমি ওর কাছে যাই তো মানে অন্য কোনো অভিযোগ আনতে পারে। আর আবার রিপিট করছি, যার সাথে ঝগড়া হয়েছিল প্রতীক, ও খুব ভালো পরিবারের ছেলে। স্যার, ওই লোকটা আমাকে দাঁত চিবিয়ে কি বলেছিল জানেন? ও বলেছিল যে খুব দাদাগিরি করছো তুমি, না? আমি বলি যে আমি কি করেছি? হ্যাঁ, আমি করেছিটা কি? বলবো তোমায় তুই কি করেছিস? বলবো তোকে? আমি বলি হ্যাঁ বলুন স্যার, কি করেছি? আচ্ছা, বলেন মিস্টার আদিত্য পাঞ্চোলি, তুমি হচ্ছে একজন ড্রাগ ডিলার, তুমি ধান্দা করো নারকোটিক্সে, ঠিক আছে? নিজের অফিসে উর্দি পরে এত বড় অফিসার আমাকে বলছেন আমি কোনো রাস্তার সাধারণ লোক নই, আর আপনি রাস্তার সাধারণ লোককেও এমন কথা বলতে পারেন না যদি আপনি ইনভলভ না হন। উনি বলেন মিস্টার আদিত্য পাঞ্চোলি, ইউ আর ডিলিং, তুমি একজন ড্রাগ পেডলার হচ্ছ, তুমি ধান্দা করো নেশার, ড্রাগসের। আমি বলি স্যার, বলে এ তো কিছুই নয়, ইউ আর আ ম্যাচ ফিক্সার। বলি স্যার এসব আপনি কি বলছেন? বলে হ্যাঁ, এ তো কিছুই নয় মিস্টার আদিত্য পাঞ্চোলি, তুমি একটা দালাল। ও আমাকে পিম্প বলে। আর আমি কেঁদেছি ঘরে ফিরে, কিচ্ছু না, আমি কিচ্ছু করতে পারিনি। বলেছি ইয়েস স্যার, ইউ আর দ্য বস, আপনি যা খুশি বলতে পারেন, আমি তো কিছু করতে পারবো না। ও আমাকে বলেছিল যে এভাবে নয়, তোকে আমি দেখে নেবো, তোর ঘরের সামনে তোর কাপড় খুলে নেব চৌমাথায়, বুঝলি, তোকে পেটাবো সবার সামনে। আমি আজ ওকে বলছি আমাকে হাত লাগিয়ে দেখাও, আমারও ভগবান আছে। আর আমি নিজের ভগবানকে বলি যে তোমার এই আদালতে শাস্তি দিতে হলে তুমি দিও, এই এই বদমাইশদের আদালতে আমাকে ডেকো না, আমাকে কখনো এর সামনে যেন ঝুঁকতে না হয়। আমাকে যা শাস্তি দিতে হয় আমাকে পথে বসাও, তুমি দিও, এর হাতে তুলে দিও না। কেঁদেছে খুব ভগবানের কাছে একা একা বসে। এটা কোনো কথা হলো না স্যার, আমার সঙ্গে এই আচরণ? 30 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমার বাবা কোনো স্টার নয়, আমি কোনো মানে স্টারের ছেলে নই, তার মানে এই নয় যে আমি কিছুই নই। আমি রাস্তায় এসে দাঁড়ালে 10,000 লোক সঙ্গে থাকবে আমার সাথে। আমি দর্শকের কাছে জানতে চাইবো আপনি যা বললেন এই সম্পর্কে তারা কি বলতে চায়। যখন আপনি জানতে পারলেন ম্যাচ ফিক্সিং এ ইনভলভড, মানে এমন অভিযোগ করা হয়েছে, তো সেই সময় আপনার কেমন ফিল হয়েছিল? কারণ প্রথম এমন হলো যে কোনো অ্যাক্টর ম্যাচ ফিক্সিং এ ইনভলভড, এই খবর প্রথম শোনা যায়। হ্যাঁ, আর এটাই বোধহয় শেষবার। আর এর তো কোনো ভরসা এর নেই। কোনো ভরসা নেই, জানি না, হয়তো অন্য কেউ শিকার হয়ে যাবে। দেখো ভাই, আমি কোনো ম্যাচ ফিক্সিং ইনভলভ নই, আমার কোনো ইনভলভমেন্ট নেই। আরে আমি একবারই মুরলীধরনকে দেখেছি, আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজনকেও চিনি না। এখনই চেতন শর্মাকে বাইরে দেখলাম, আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ারদের চিনি না, তো আমি ম্যাচ ফিক্সিং এ কিভাবে ইনভলভ হব? উনি জানতে চাইছেন যে যখন এই ধরনের অভিযোগ তো আসে আমার কেমন লাগে? খুব খারাপ লেগেছিল স্যার, খুব খারাপ লেগেছিল। আর আমি আদালতে এখানে বসার আগে প্রথমেই বলেছি আমি যে ভুল করেছি সব স্বীকার করার জন্য আমি তৈরি আছি, কিন্তু যা আমি করিনি তা আমি স্বীকার করব না, আর চুপও থাকবো না। আদিত্যজি, এমন যে ভুলগুলো আপনি করেছেন তার একটা লম্বা লিস্ট আছে আমার কাছে। আচ্ছা। আমরা একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে জনতার মোকদ্দমার পরবর্তী পর্ব। আপকি আদালতে আজ সওয়াল আর জবাবের ঘেরাটোপে আছেন ফিল্ম স্টার আদিত্য পাঞ্চোলি। আপকি আদালতে পরের অভিযোগ আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে। আপকি আদালতে ফিল্ম স্টার আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে অভিযোগ হলো যিনি কথায় কথায় মারপিট শুরু করে দেন। আদিত্য পাঞ্চোলি স্যার, এটা 14 জুলাই 1999-এর ঘটনা। সেদিনকার কাগজ আমার কাছে আছে, ওখানে ছাপা হয়েছিল যে ব্যান্ড্রার একটা ফিল্ম পার্টি থেকে ফেরার পথে আপনি বেশ নেশাগ্রস্ত ছিলেন, আর আপনি পুলিশদেরই ধাক্কা মেরেছিলেন। সত্যি কথা, এটা সত্যি কথা, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট ছিল। দেখুন, অ্যাক্সিডেন্ট কাকে বলে? যেটা অ্যাক্সিডেন্টালি ঘটে যায়। পুলিশের লোক কর্নারে দাঁড়িয়ে ছিল, আর আমি গাড়ি ঘুরিয়ে জেনে বুঝে লুকিয়ে ওদের কাছে গিয়ে ধড়াম করে উড়িয়ে দিইনি, ঠিক আছে? তো ওরা বাইকে ছিল, আর বৃষ্টি মানে খুব বৃষ্টি হচ্ছিল সেই রাতে, আমি নিজের গাড়িতে ছিলাম, অ্যাক্সিডেন্ট ঘটেছিল। আমি খুবই লজ্জিত এই ব্যাপারে। আমি ওর ফ্যামিলির কাছে গেছি, আমি ওর পুরো চিকিৎসা করিয়েছি। আজ ওরা দুজন কনস্টেবলরা যারা ছিল পুলিশের লোক, ঠিক আছে, আমি না থাকলেও আমাদের বাড়ি আসে, আমার মা ওদের জন্য চা বানায়, খেতে দেয়, আর আজ এমন আমাদের সম্পর্ক। ওকে, তবু আমি এখনো বলছি আমার ভুল ছিল, আমি মদ খেয়ে গাড়ি আমার চালানো উচিত হয়নি, এটা আমার
100% নয়, 500% ভুল। কিন্তু এখন আপনি শুধরে গেছেন আর ড্রিঙ্ক করে চালান না, না। এখন ড্রাইভার রেখে দিয়েছি। কিন্তু ড্রিঙ্ক ছাড়েননি। স্যার দেখুন, যেটা সত্যি সেটা কিন্তু সত্যি। কখনো কখনো এক আধ পেগ আমি নিয়ে নিই। বেশিও খেয়ে নি, 5-6 পেগও হয়ে যায়। ওই পুলিশদের তো আপনি চিকিৎসা করিয়েছেন, ওরা আপনার বাড়িতেও আসে, কিন্তু পার্কিং নিয়ে যার সঙ্গে ঝগড়া হয়েছিল, প্রতীক ভাসানি স্যার, হুম। যার আপনি নাক ফাটিয়ে দিয়েছিলেন, আমি নাক ফাটাইনি স্যার, তর্কাতর্কি হয়েছিল, ঝগড়া হয়েছিল। আমি 90 কিলোর আর ও হচ্ছে 60 কিলোর। আর আর আপনি ঘুষি মেরে ওনার নাক আমি ফাটিয়েছিলেন। ঘুষি মেরে নাক ফাটাইনি। আমি পুলিশকেও বলেছি, কথাটা শুনুন, পুলিশকেও বলেছি আমি কিছু করিনি। ঠিক আছে, ধাক্কা ধাক্কিতে লেগে গেছে ওর। ও 90 কিলোর হলে আমার লেগে যেত, আমি 60 কিলোর হতাম যদি। ঠিক আছে, আর এখন শুনে নিন এরপরের ঘটনা। না না, শুনুন, পুলিশ আপনার বিরুদ্ধে কেস করে, না, না, আপনাকে না, না। জামিন নিতে হয় তার আরে জন্য। না না, কি হচ্ছে সেটা শুনুন, আমার কথাটা শুনুন স্যার। রাতেও পুলিশকে ফোন করে, আমি ওকে বলেছিলাম যে আমি ক্ষমা চাইছি। ঠিক আছে, পুলিশকে বলো না, কারণ তিল থেকে মানে ব্যাপারটা তাল হয়ে যাবে। রাত 10:30টায় গিয়ে এনসি করেন উনি, কেউ বুদ্ধি দিয়েছিল বোধহয়। ঠিক আছে, সকালে আমি জানতে পারি যে এনসি হয়ে গেছে, তো আমি পুলিশ স্টেশনে ফোন করি। পাবলিকই জানে না এনসি কাকে বলে। আপনার বিরুদ্ধে এত কেস হয়েছে, আপনি সব জানেন, এনসি, এফআইআর। এনসি আর ফুল ধরুন, ফর্ম হচ্ছে একটা কিছু হবে, মানে এনসি এমন জিনিস যে কেউ কারুর ওপর করতে পারে। ঠিক আছে, আমি আপনাদের ওপর করতে পারি, এনার বিরুদ্ধে পারবো না। ঠিক আছে, মূল কথাটা শুনুন। রাত 10:30টায় উনি এনসি করে দিয়েছেন, সকালে জানতে পারি, সেটাও প্রেসের থ্রু, যে আপনার ওপর এনসি হয়ে গেছে। তাড়াতাড়ি ফোন করি পুলিশ স্টেশনে, বলে ছোটখাটো কেস, আপনাকে আসতে হবে না। বলে আমি ক্রস এনসি করতে চাই। ওরা বলে যে পুলিশের কাছ থেকে আপনার আসার কোনো দরকার নেই। আমি আরামে ঘুরছি ফিরছি, 6:30টার সময় আবার টাইমস অফ ইন্ডিয়া থেকে ফোন আসে যে আপনার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার হয়ে গেছে। আমি বলি এনসি কনভার্টেড করা যায় না এফআইআর এ, কি বলছেন? হোয়াট আর ইউ সেইং? স্যার আপনি নন বেলেবল ওয়ারেন্ট বের করে দিয়েছে আমার নামে, মানে কলম লাগিয়ে 3টে, 325, 324, 504, 506 পার্ট 2। আজ আমি ঠিক লয়ারের মতন কথা বলছি। আজ স্যার পুলিশ আমাকে অ্যারেস্ট করার চেষ্টা করছিল। ভগবানের দয়া যে এই আমার গাড়ি বেরিয়েছে আর এই পুলিশের গাড়ি বিল্ডিংয়ে ঢোকে। যদি ওই রাতে আমি ধরা পড়তাম তাহলে একটা রাত তো পুলিশ আমাকে আটকে রাখতোই, পরের দিন হাজির করতো। স্যার আমি জজ সাহেবের কাছে যাই, অনারেবল জজ নিকম স্যারের কাছে, আদালতে, সেশন কোর্ট নাম্বার 17। আমাকে 50 জন বলেছিল, এই যে কোর্টে যাচ্ছেন আপনি, নিকম স্যারের এজলাসে যাচ্ছেন, নিকম স্যার কখনো আপনাকে ইন্টারিম বেল দেবেন না। স্যার নিকম স্যার ঢুকতেই নিকম স্যার আমাকে বলেন যে কি হয়েছে। ওনারা ডিসকাস করে নিয়েছিলেন আর কি, উকিল আর জজ সাহেব, পার্কিংয়ের জন্য। উনি বললেন যে মিস্টার আদিত্য পাঞ্চলি। আমি বুঝলাম আমার হাল এবার বেহাল হবে। হ্যাঁ, উনি বলেন যে মিস্টার আদিত্য পাঞ্চলি, আমার পুরো ক্যারিয়ারে ওকে কোট করছি পূর্ণ শ্রদ্ধার সঙ্গে, এবং আমি ওর কাছে অবলাইজড। হি সেড যে আদিত্য পাঞ্চলি, আমার সারা জীবনে আমি কাউকে কখনো ইন্টারিম বেল দিইনি, কিন্তু এটা তো ঘটতেই পারে, কারণ প্রতিদিন আমার নিজের ঝগড়া আমার বিল্ডিং এ হতে থাকে পার্কিং এর কারণে। দিয়ে দিলেন ইন্টারিম বেল, নেক্সট ডে ইস্যু করলেন অ্যান্টিসিপেটরি বেল। যেদিন রাতে, ঠিক আছে, এফআইআর হয়, এনসি হয়েছিল, তাতে প্রাণ নেওয়ার হুমকি ছিল না। 506 পার্ট 2, প্রাণে মারার হুমকি হয়। আমি তোকে প্রাণে মেরে ফেলবো, তোকে ছাড়বো না, গুলি করে মারবো, তাকেই বলা হয় 506 পার্ট 2। উনি বলেন 20 ঘন্টা পরে তোমাদের কি দেখা হয়েছে এর মাঝে? বলি না, দেখা তো হয়নি। বলেন এটা হলো আফটার থট, অ্যান্ড উনি দিয়ে দিলেন অ্যান্টিসিপেটরি বেল। আর আমি রেসপেক্ট করি ওনার এই ডিসিশন। কিন্তু কাগজে তো ছেপেছে যে আপনার দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক, দেখুন। সেই জন্য আপনি। স্যার কাগজে কি লিখেছে তা নিয়ে আপনারা হাসছেন। কত বড় কথাটা লিখেছে। এক আমার বন্ধুরই কাগজ আছে, হিন্দি কাগজ, হ্যাঁ, তাতে লিখেছিল যে আদিত্য পাঞ্চলি মুম্বাইয়ে এত দাদাগিরি এই জন্য করে আর ওর ওপরে কেউ কিছু করতে পারে না, কারণ আদিত্য পাঞ্চলের ওয়াইফ জরিনা ওয়াহাব, হ্যাঁ, আমার বউ যে 17 বছর বয়স থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ঠিক আছে, একটা আঙুলও ওর দিকে ওঠেনি আজ পর্যন্ত। ও মুসলমান মহিলা, আর আমি বলছি ও পবিত্র, ও দেবী। ওর সম্পর্কেও লিখেছে স্যার, এটা হাসির কথা নয়। লিখেছে এই জন্য দাদাগিরি করতে পারে কারণ আদিত্য পাঞ্চলির বউ জরিনা ওয়াহাব দাউদ ইব্রাহিম কাসকারকে রাখি বাঁধে। আরে মূর্খ, লেখার আগে ভাবো, মুসলমানকে রাখি বাঁধে। আমি ভট্ট সাহেবের অনেক অশেষ দয়া পেয়েছি, কৃতজ্ঞ আমি ওনার প্রতি, কৃতজ্ঞ ভট্ট সাহেবের। ইন্ডিয়া টিভি আমাকে এই প্ল্যাটফর্ম দিয়েছে। আমি কিন্তু কালই পালাচ্ছিলাম ইন্ডিয়া টিভি, পরশুদিন ইন্ডিয়া টিভিতে যে লাইভ আমার এসেছিল, ভট্ট সাহেবের ফোন এসেছিল যে বোকা আদিত্য, এটা কি করছো
তুমি বলো নিজের কথা, না হলে লোকে তোমাকে চোর ভাববে। এই জন্য আমি কৃতজ্ঞ ভট্ট সাহেবের প্রতি এবং ভবিষ্যতেও থাকবো। আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কি কি করেছেন, ইন্ডাস্ট্রির লোকেরা আপনার বিরুদ্ধে কি কি অভিযোগ করেছে, তার একটা লম্বা লিস্ট আছে আমার কাছে। আমরা একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর আদিত্য পাঞ্চলিকে প্রশ্ন করব ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিযোগ নিয়ে। আপকে আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে কৈফিয়ত চাইছি ফিল্ম স্টার আদিত্য পাঞ্চলিকে। আপকে আদালতে পরের অভিযোগ আদিত্য পাঞ্চলির বিরুদ্ধে। আপকি আদালতে ফিল্ম স্টার আদিত্য পাঞ্চলির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি অ্যাক্টিং এর জন্য কম আর স্ক্যান্ডেলের জন্য বেশি পরিচিত। এটা 1986-র কথা, যখন আপনি ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলেন। স্টারডাস্ট ম্যাগাজিনে বড় স্টোরি ছেপেছিল আপনার সম্বন্ধে যে ফিল্ম স্টার রেখার সঙ্গে আপনাকে কম্প্রোমাইজিং পজিশনে দেখা গেছে। মনে আছে আপনার? দেখুন, এই ঘটনার গল্প শুনুন আপনি। উইথ ডিউ রেসপেক্ট, যার সম্পর্কে আমি বলতে যাচ্ছি, আমার আসল নাম নির্মল, উনি আমার নাম আদিত্য রেখেছিলেন। আমি বলতে যাচ্ছি স্টারডাস্টের মালিকের সম্বন্ধে, নারী হীরা স্যারের সম্পর্কে, যার আমি নুন খেয়েছি, যিনি আমাকে কাজ দিয়েছেন। ঠিক আছে? যখন এই নিউজটা বেরোয়, আপনার কথাটা একদম ঠিক। রেখাজি, ঠিক আছে? কোথায় রেখাজি, কোথায়? আমি 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 ওনাকে সম্মান করি, মানে আই রেসপেক্ট হার উইথ ফোল্ডেড হ্যান্ডস, ইউনো। আমি নারীহীরা স্যারকে ফোন করে বলি, স্যার এটা কি ছেপেছেন আপনি, এসব কেন লিখেছেন স্যার? আমি তো আপনার অনুগ্রহে আছি। আমি তো মানে আপনি আমার নাম দিয়েছেন আদিত্য পাঞ্চলি, খুব ভালোবাসতেন আমায়। বললেন, আদিত্য তুমি কিচ্ছু বোঝো না, তুমি চুপ করো, একেবারে তুমি শান্ত থাকো, বুঝেছো? আমি বললাম, কেন স্যার? বলেন, এই ইমেজটাই আমি তোমার তৈরি করতে চাই। এটা হলো ইমেজ বিল্ডিং ফর ইউ। এই ইমেজ উনি বানিয়েছেন, শ্রদ্ধা করি ওকে। আমি সারা জীবন ওই মানুষটার প্রতি কৃতজ্ঞ থাকব। কিন্তু সত্যি হলো এটাই, রেখাজির সঙ্গে আমি জীবনে করমর্দনও করিনি। আপনি কম্প্রোমাইজিং পজিশনের কথা বলছেন। উনি আমার ওয়াইফের বেস্ট ফ্রেন্ড। আর যখন এই নিউজ এসেছিল না স্যার, আমার বিয়ের 2 মাস পরেই, আর আমার ওয়াইফ আর রেখাজি বেস্ট ফ্রেন্ড। তো এইসব উনি লিখেছেন। যখন এটা ছেপেছিল তখন বাড়িতে কি হয়েছিল? বাড়িতে আবার কি হবে? আমি জারিনা আর নারহিরা স্যারের কথা বলি দিই, এই নাও তুমি শুনে নাও ভাই। রেখাজি নিজে বলেন এমন কিছুই ঘটেনি, দে আর বেস্ট ফ্রেন্ডস। চলুন মেনে নিলাম কিছু হয়নি। নারীহীরা স্যার বলেছেন কাগজে ছেপেছে যে পূজা বেদীর মেয়েদের সঙ্গে রেপ করেছেন আপনি। দেখুন, পূজা বেদীর মেডকে আমি রেপ করি, পূজা বেদীর প্রতি সম্মান রেখেই। এমন ও একজন বিবাহিত মহিলা, এখন আমি সত্যি সম্মান করি, ওর যথেষ্ট ডিগনিটি, উইথ ডিউ রেসপেক্ট টু হার। যদি আমি রেপ করেছি, তাহলে আমি কি আজ আদালতে আসতে পারতাম? আমি কি বাইরে এমন মুক্ত হয়ে থাকতে পারতাম? হ্যাঁ, আমার তিহার জেলে থাকা উচিত ছিল, আমাকে ফাঁসিতে ঝোলানো উচিত ছিল যদি আমি কারুর রেপ করতাম। তো এটাও করেছিল স্যার, ঠিক আছে? মিডিয়ার কাছে অনেক ক্ষমতা, বিনা মিডিয়ায় দুনিয়া চলতেই পারে না। কিন্তু আমি হাত জোড় করে অনুরোধ করছি যে ভাই, যা মিডিয়া বলে না, লোকে সেটাই সত্যি বলে ভাবে। যদি আজ আমি এই প্ল্যাটফর্মটা না পেতাম, লোকে নিশ্চয়ই ভাবতো যে এ বেটা জুয়াড়ি, এ তারান্নুম আর মুরলির মধ্যেকার দালাল। আমি অনুরোধ করতে চাই যে যে যাই বলুন, প্লিজ একটু ভেবে চিনতে বলুন, কারণ যখন আপনি আমার দিকে আগুন তোলেন, সে আঙুল শুধু আমার দিকে না, আমার পুরো পরিবারের দিকে ওঠে। আদিত্য স্যার, এই ইমেজ শুধু মিডিয়া বানায় না, আপনি নিজেও এমন ইমেজ বানাতে চান। আমি সেই সব ফিল্মের নাম বলছি যাতে আপনি কাজ করেছেন। আপনার ফিল্মগুলোর নাম হলো মাফিয়া, হপ্তা ওয়াসুলি, বীরু দাদা, বম্ব ব্লাস্ট। আপনার ফিল্মের নাম এমন কেন হয়? স্যার, এটা তো আমি মানে ক্যারেক্টার বানাই। আমাদের যিনি সিনিয়র, উনি এত অ্যাংরি ক্যারেক্টার করেছেন, রিয়েল লাইফে এত অ্যাংরি থোড়েই নাকি উনি, সেই কারণেই থোড়েই সব রোল দেওয়া হয়। এটা তো আমার ফেসটাই এমন, আমার পার্সোনালিটি এমন, আমি শ্যুট করি গ্যাংস্টারের ক্যারেক্টারে, মানে গান ফান বের করি তো মনে হয় যেন হ্যাঁ গান ধরেছে কেউ একজন, তাই না? বাকি তো ওসব গান ধরলে মনে হয় যে আরে এ কি নাটক করছে, দুধ জমেই না। সেই জন্যই আমায় এই ধরনের রোল দেওয়া হয়। আরে এটাই হলো আমার রোজগার। হ্যাঁ, আমি ফিল্ম করেছি ইয়াদ রাখেগি দুনিয়া, এত ভালো ফিল্ম, পাবলিক দেখতেই যায়নি, ওতে আমার হাতে গোলাপ ফুল ধরিয়ে দেওয়া হয়েছে। 1992-এর ইন্টারভিউ আপনাকে শোনাই। আপনি বলেছিলেন যে আমার খুব ভালো লাগে, মেয়েরা আমাকে ঘিরে থাকতে চায় সব সময়। স্যার, কার ভালো লাগে না? স্যার
আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে এক্সেপ্ট মিডিয়া আপনি কাকে ব্লেম করবেন ফর ম্যাচ ফিক্সিং अगेंस्ट ইউ? আমি সবচেয়ে বড় দোষী নিজেকেই বলে মনে করি। আমার যাওয়া উচিত হয়নি বারে। কিন্তু আমি কেমন মানুষ জানেন? আমি একেবারে খোলামেলা লোক। আমি অটোরিকশায় ঘুরি, আজও বিএসটি বাসেও চড়ে যাই। আমি রোডে দাঁড়িয়ে যদি ফুচকা খেতে যাই তাহলে ফুচকাও খাই, ঠিক আছে? আমি বারে গিয়ে আনন্দ পেলে আমি বারে চলে যাই। কিন্তু আমি মানছি এরকম হওয়া উচিত হয়নি, আমার ডিপ্লোম্যাটিক হওয়া উচিত ছিল। এটাকে আমি রিগ্রেট করি। আপনার প্রশ্ন একদম সঠিক। এমন হওয়া কিন্তু আমার উচিত নয় এবং আমি এটাও চাই না যে এই পৃথিবীর একজনও আর আমার মতো হোক। আপনি কত নাইস আর কত গুডম্যান আর কত ব্যাডম্যান তার ফয়সালা করার দায়িত্ব আমি জনতা আর জাজের ওপর ছাড়ব। তবে আজ আপকে আদালতে বিশেষভাবে আমি আইবি ফর্মার ডিরেক্টরকে ডেকেছি রায় দেওয়ার জন্যে। আমরা একটা স্যার, ব্রেক আপনি নিয়ে এটা নেব কেন করেছেন? যাতে আপনার আসল রূপ প্রকাশ থ্যাংক পায়। ইউ স্যার। আমি খুবই কৃতজ্ঞ যে এত বড় একজন ডিসিশন দেবেন এবং যাই ডিসিশন উনি দেবেন তা আমি মাথা পেতে নেব। আমরা একটা ব্রেকের জন্য থামবো আর ব্রেকের পর শুনবো জনতার জাজ অরুণ ভগতের রায়দান। আপকে আদালতে আজ আমি আদিত্য পাঞ্চলির জবাবদিহি চাই সট্টাবাজি নিয়ে, ওনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। আমরা আদিত্য পাঞ্চলিকে প্রশ্ন করি বারগাল তারান্নুম আর মুরলির সঙ্গে ওনার সম্পর্ক নিয়ে। এই বিশেষ মোকদ্দমায় রায়দানের জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইন্টেলিজেন্স ব্যুরোর ফর্মার ডিরেক্টর অরুণ ভগতকে। আজকের মামলায় অরুণ ভগতের রায় শুনব। অপরাধী নিজের জবাব খুব ভালো করেই দিয়েছেন। এটা প্রমাণ হয়ে গেছে যে দীপা বারে অপরাধী নিজের নতুন হওয়া বন্ধু মুরলীধরনকে নিয়ে গিয়েছিলেন। এটা প্রমাণ হয়নি যে উনি তরন্নুমকে চিনতেন নাকি চিনতেন না। তা এই কথাটা প্রমাণ হয়ে গেছে যে উনি খুব দ্রুত রেগে যান, আর যখন উনি রেগে যান তখন উনি টের পান না যে উনি কি করছেন, আর তারপরে উনি গিয়ে ক্ষমাও চেয়ে নেন। তো আরেকটা যা ওনার ভুল বা ত্রুটি রয়েছে সেটাও শোধরানোর প্রয়োজনীয়তা আছে। আমি আপনার সামনে কান ধরে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিন। আর আমি আপনার কথা অবশ্যই মাথায় রাখবো, নিজের রাগ নিয়ন্ত্রণে রাখবো, ড্রিঙ্কস কম করব, আমি একজন ভালো নাগরিক হয়ে আপনাকে দেখাবো। থ্যাংক ইউ। এই আশা নিয়ে আর এই বিশ্বাসের সাথে যে আদিত্য পাঞ্চালি আজ জনতার কাছে যে কথা দিলেন তা পালন করবেন, একজন ভালো মানুষ, উন্নত মানুষ হবেন, আর যত ভালো উনি অ্যাক্টিং করেছেন তার চেয়েও ভালো করবেন, ভালো ভালো ফিল্ম করে যাবেন, মানুষের মনোরঞ্জন করবেন। আপকে আদালতে আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে আপকে আদালতে এক নতুন মোকদ্দমা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।